নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শ্রোতা বন্ধুরা, শুরুতেই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিই, কারণ আজ কদিন হয়ে গেল আমার গলা একদম ঠিক নেই। বেশ কিছুদিন গল্প বন্ধ ছিল, দিয়ে শুরু করলাম। আবার যদি কিছুদিন বন্ধ থাকে তাহলে আপনাদেরও ভালো লাগবে না। আপনারা এই উপন্যাসটি শুনতে চাইছেন, তা উপন্যাসটি শেষ করা দরকার। তাই জন্য ভাবলাম যে গলাটা এখন একটু ঠিক আছে আগের থেকে, তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে শুরু করলাম যে হয়তো খারাপ লাগবে একটু শুনতে। দেখুন, জানাবেন কমেন্টসে কিরম লাগছে। চলুন শুরু করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি, আজ উপন্যাসের 12 পর্ব। নবীনকালীর আশ্রয় কমলার প্রাণটা যেন অল্প জল ইঁদু পুকুরের মাছের মতো ব্যাকুল হইয়া উঠিতে লাগিল। এখান হইতে বাহির হইতে পারিলে সে বাঁচে, কিন্তু বাহিরে গিয়া দাঁড়াইবে কোথায়? সেদিনকার রাত্রে গৃহহীন বাহিরের পৃথিবীকে সে জানিয়াছে। সেখানে অন্ধভাবে আত্মসমর্পণ করিতে আর তাহার সাহস হয় না। নবীনকালী যে কমলাকে ভালোবাসিতেন না তাহা নহে, কিন্তু সে ভালোবাসার মধ্যে রস ছিল না। 2-1 দিন অসুখ বিসুখের সময় তিনি কমলাকে যত্ন করিয়াছিলেন, কিন্তু সে যত্ন কৃতজ্ঞতার সহিত গ্রহণ করা বড় কঠিন। বরঞ্চ সে কাজকর্মের মধ্যে থাকিত ভালো, কিন্তু যে সময়টা নবীনকালীর সখিত্বে তাহাকে যাপন করিতে হইত সেইটাই তার পক্ষে সবচেয়ে দুঃসময়। একদিন সকালবেলা নবীনকালী কমলাকে ডাকিয়া কহিলেন, ওগো, ও বামুন ঠাকরুন, আজ কর্তার শরীর বড় ভালো নাই, আজ ভাত হইবে না, আজ রুটি। কিন্তু তাই বলিয়া একরাশ ঘি লইও না। জানি তো তোমার রান্না শ্রী, উহাতে এত ঘি কেমন করিয়া খরচ হইবে তাহা তো বুঝিতে পারি না। এর চেয়ে সে যে উড়ে বামুনটা ছিল ভালো, সে ঘি লইত বটে, কিন্তু রান্নায় ঘিয়ের স্বাদ একটু আধটু পাওয়া যাইত। কমলা এ সমস্ত কথার কোনো জবাবই করিত না, যেন শুনিতে পায় নাই। এমনিভাবে নিঃশব্দে সে কাজ করিয়া যাইত। আজ অপমানের গোপন ভারে আক্রান্ত হৃদয় হইয়া কমলা চুপ করিয়া তরকারি কুটিতেছিল। সমস্ত পৃথিবী বিরস এবং জীবনটা দুঃসহ বোধ হইতেছিল। এমন সময় গৃহিণীর ঘর হইতে একটা কথা তাহার কানে আসিয়া কমলাকে একেবারে চকিত করিয়া তুলিল। নবীনকালী তাহার চাকরকে ডাকিয়া বলিতেছিলেন, ওরে তুলসী, যা তো, শহর হইতে নলিনাক্ষ ডাক্তারকে শীঘ্র ডাকিয়া আন, বল কর্তার শরীর বড় খারাপ। নলিনাক্ষ ডাক্তার। কমলার চোখের উপরে সমস্ত আকাশের আলো আহত বীণার স্বর্ণ তন্ত্রীর মতো কাঁপিতে লাগিল। সে তরকারি কোটা ফেলিয়া দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। তুলসী নিচে নামিয়া আসিতেই কমলা জিজ্ঞাসা করিল, কোথায় যাইতেছিস তুলসী? সে কহিল, নলিনাক্ষ ডাক্তারকে ডাকিতে যাইতেছি। কমলা কহিল, সে আবার কোন ডাক্তার? তুলসী কহিল, তিনি এখানকার একটি বড় ডাক্তার বটে। কমলা, তিনি থাকেন কোথায়? তুলসী কহিল, শহরেই থাকেন, এখান হইতে 8 ক্রোশ হইবে। আহারের সামগ্রী অল্প স্বল্প যাহা কিছু বাঁচাইতে পারিত কমলা তাহাই বাড়ির চাকর বাকরদের ভাগ করিয়া দিত। এজন্য সে ভৎসনা অনেক সহিয়াছে, কিন্তু এই অভ্যাস ছাড়িতে পারে নাই। বিশেষত গৃহিণীর কড়া আইন অনুসারে এই বাড়ির লোকজনদের খাবার কষ্ট অত্যন্ত বেশি। তাছাড়া কর্তা গৃহিণীর খাইতে বেলা হইত, ভৃত্যরা তাহার পরে খাইতে পাইত। তাহারা যখন আসিয়া কমলাকে জানাইত, বামুন ঠাকরুন বড় ক্ষুধা পাইয়াছে, তখন সে তাহাদিগকে কিছু কিছু খাইতে না দিয়া কোনো মতেই থাকিতে পারিত না। এমনি করিয়া বাড়ির চাকর বাকর 2 দিনেই কমলার একান্ত বশ মানিয়াছে। উপর হইতে রব আসিল, রান্নাঘরের দরজার কাছে দাঁড়াইয়া কিসের পরামর্শ চলিতেছে রে তুলসী? আমার বুঝি চোখ নাই মনে করিস? শহরে যাইবার পথে একবার বুঝি রান্নাঘর না মারাইয়া গেলে চলে না? এমনি করিয়াই জিনিসপত্রগুলো সরাইতে হয় বটে। বলি বামুন ঠাকুরুন, রাস্তায় পড়িয়াছিলে, দয়া করিয়া তোমাকে আশ্রয় দিলাম, এমনি করিয়াই তাহার শোধ তুলিতে হয় বুঝি? সকলেই তাহার জিনিসপত্র চুরি করিতেছে এই সন্দেহ নবীনকালীকে কিছুতেই ত্যাগ করে না।
যখন প্রমাণের লেশমাত্র না থাকে তখনও তিনি আন্দাজে ভৎসনা করিয়া লন। তিনি স্থির করিয়াছেন যে অন্ধকারে ঢেলা মারিলেও অধিকাংশ ঢেলা ঠিক জায়গায় গিয়া পড়ে, আর তিনি যে সর্বদা সতর্ক আছেন ও তাহাকে ফাঁকি দিবার জো নাই, ভৃত্যেরা ইহা বুঝিতে পারে। আজ নবীনকালীর তীব্র বাক্য কমলার মনেও বাজিল না। সে আজ কেবল কলের মতো কাজ করিতেছে। তাহার মনটা যে কোনখানে উধাও হইয়া গেছে তাহার ঠিকানা নাই। নিচে রান্নাঘরের দরজার কাছে কমলা দাঁড়াইয়া অপেক্ষা করিতেছিল। এমন সময় তুলসী ফিরিয়া আসিল, কিন্তু সে একা আসিল। কমলা জিজ্ঞাসা করিল, তুলসী, কই ডাক্তারবাবু আসিলেন না? তুলসী কহিল, না, তিনি আসিলেন না। কমলা, কেন? তুলসী, তাহার মার অসুখ করিয়াছে। কমলা, মার অসুখ? ঘরে আর কি কেহ নাই? তুলসী, না, তিনি তো বিবাহ করেন নাই। কমলা, বিবাহ করেন নাই তুই কেমন করিয়া জানিলি? তুলসী, চাকরদের মুখে তো শুনি তাহার স্ত্রী নাই। কমলা, হয়তো তাহার স্ত্রী মারা গেছে। তুলসী, তা হইতে পারে, কিন্তু তাহার চাকর ব্রজ বলে তিনি যখন রংপুরে ডাক্তারি করিতেন তখনও তাহার স্ত্রী ছিল না। উপর হইতে ডাক পড়িল, তুলসী। কমলা তাড়াতাড়ি রান্নাঘরের মধ্যে ঢুকিয়া পড়িল এবং তুলসী উপরে চলিয়া গেল। নলিনাক্ষ রংপুরে ডাক্তারি করিতেন, কমলার মনে আর তো কোনো সন্দেহ নাই। তুলসী নামিয়া আসিলে পুনর্বার কমলা তাহাকে জিজ্ঞাসা করিল, দেখ তুলসী, ডাক্তারবাবুর নামে আমার একটি আত্মীয় আছেন, বল দেখি উনি ব্রাহ্মণ তো বটেন? তুলসী, হ্যাঁ, ব্রাহ্মণ, চাটুজ্জে। গৃহিণীর দৃষ্টিপাতের ভয়ে তুলসী বামুন ঠাকরুনের সঙ্গে অধিকক্ষণ কথাবার্তা কহিতে সাহস করিল না, সে চলিয়া গেল। কমলা নবীনকালীর নিকট গিয়া কহিল, কাজকর্ম সমস্ত সারিয়া আজ আমি একবার দশাশ্বমেধ ঘাটে স্নান করিয়া আসিব। নবীনকালী, তোমার সকল অনাসৃষ্টি, কর্তারাজ অসুখ, আজ কখন কি দরকার হয় তাহা বলা যায় না, আজ তুমি গেলে চলিবে কেন? কমলা কহিল, আমার একটি আপনার লোক কাশীতে আছেন খবর পাইয়াছি, তাহাকে একবার দেখিতে যাইব। নবীনকালী, এসব ভালো কথা নয়, আমার যথেষ্ট বয়স হইয়াছে, আমি এসব বুঝি। খবর তোমাকে কে আনিয়া দিল? তুলসী বুঝি? ও ছোড়াটাকে আর রাখা নয়। শোনো, বলি বামুন ঠাকরুন, আমার কাছে যতদিন আছো ঘাটে একলা স্নান করিতে যাওয়া, আত্মীয়ের সন্ধানে শহরে বাহির হওয়া ও সমস্ত চলিবে না, তাহা বলিয়া রাখিতেছি। দারোয়ানের উপর হুকুম হইয়া গেল, তুলসীকে এই দণ্ডে দূর করিয়া দেওয়া হয়, সে যেন এ বাড়িমুখো হইতে না পারে। গৃহিণীর শাসনে অন্যান্য চাকরেরা কমলার সংস্রব যথাসম্ভব পরিত্যাগ করিল। নলিনাক্ষ সম্বন্ধে যতদিন কমলা নিশ্চিত ছিল না ততদিন তাহার ধৈর্য ছিল। এখন তাহার পক্ষে ধৈর্য রক্ষা করা দুঃসাধ্য হইয়া উঠিল। এই নগরেই তাহার স্বামী রহিয়াছেন, অথচ সে এক মুহূর্ত যে অন্য ঘরে আশ্রয় লইয়া থাকিবে ইহা তাহার পক্ষে অসহ্য হইল। কাজকর্মে তাহার পদে পদে ত্রুটি হইতে লাগিল। নবীনকালী কহিলেন, বলি বামুন ঠাকরুন, তোমার গতিক তো ভালো দেখি না, তোমাকে কি ভূতে পাইয়াছে? তুমি তো নিজে খাওয়া দাওয়া বন্ধ করিয়াছ, আমাদিগকেও কি উপোস করাইয়া মারিবে? আজকাল তোমার রান্না যে আর মুখে দেবার জো নাই। কমলা কহিল, আমি এখানে আর কাজ করিতে পারিতেছি না, আমার কোনো মতে মন টিকিতেছে না, আমাকে বিদায় দিন। নবীনকালী ঝঙ্কার দিয়া বলিলেন, বটেই তো, কলিকালে কাহারও ভালো করিতে নাই, তোমাকে দয়া করিয়া আশ্রয় দিবার জন্য আমার এতকালের অমন ভালো বামুনটাকে ছাড়াইয়া দিলাম, একবার খবরও লইলাম না তুমি সত্যি বামুনের মেয়ে কিনা। আজ উনি বলেন কিনা আমাকে বিদায় দিন। যদি পালাইবার চেষ্টা করো তো পুলিশে খবর দিব না? আমার ছেলে হাকিম, তার হুকুমে কত লোক ফাঁসি গেছে, আমার কাছে তোমার চালাকি খাটিবে না, শুনেইছ তো। গদা কর্তার মুখের উপরে জবাব দিতে গিয়েছিল, সে বেটা এমনি জব্দ হইয়াছে, আজও সে জেল খাটিতেছে। আমাদের তুমি যেমন তেমন পাও নাই। কথাটা মিথ্যা নহে, গদা চাকরকে ঘড়ি চুরির অপবাদ দিয়া জেলে পাঠানো হইয়াছে বটে।
কমলা কোনো উপায় খুঁজিয়া পাইল না। তাহার চিরজীবনের সার্থকতা যখন হাত বাড়ালেই পাওয়া যায়, তখন সেই হাতে বাঁধন পড়ার মতো এমন নিষ্ঠুর আর কি হইতে পারে? কমলা আপনার কাজের মধ্যে, ঘরের মধ্যে কিছুতেই আর তো বন্ধ হইয়া থাকিতে পারে না। তাহার রাত্রের কাজ শেষ হইয়া গেলে পর সে শীতে একখানা র্যাপার মুড়ি দিয়া বাগানে বাহির হইয়া পড়িত। প্রাচীরের ধারে দাঁড়াইয়া যে পথ শহরের দিকে চলিয়া গেছে সেই পথের দিকে চাহিয়া থাকিত। তাহার যে তরুণ হৃদয়খানি সেবার জন্য ব্যাকুল, ভক্তি নিবেদনের জন্য ব্যগ্র, সেই হৃদয়কে কমলা এই রজনীর নির্জন পথ বাহিয়া নগরের মধ্যে কোনো এক অপরিচিত গৃহের উদ্দেশ্যে প্রেরণ করিত। তাহার পর অনেকক্ষণ স্তব্ধ হইয়া দাঁড়াইয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া তাহার শয়নকক্ষের মধ্যে ফিরিয়া আসিত। কিন্তু এইটুকু সুখ, এইটুকু স্বাধীনতাও কমলার বেশি দিন রহিল না। রাত্রির সমস্ত কাজ শেষ হইয়া গেলেও একদিন কি কারণে নবীনকালী কমলাকে ডাকিয়া পাঠাইলেন। বেহারা আসিয়া খবর দিল, বামুন ঠাকুরনকে দেখিতে পাইলাম না। নবীনকালী ব্যস্ত হইয়া উঠিয়া কহিলেন, সে কি রে, তবে পালাইল নাকি? নবীনকালী নিজে সেই রাত্রে আলো ধরিয়া ঘরে ঘরে খোঁজ করিয়া আসিলেন, কোথাও কমলাকে দেখিতে পাইলেন না। মুকুন্দবাবু অর্ধ নিমিলিত নেত্রে গুড়গুড়ি টানিতেছিলেন। তাহাকে গিয়া কহিলেন, ওগো শুনছ, বামুন ঠাকুরন বোধ করি পালাইল। ইহাতেও মুকুন্দবাবুর শান্তিভঙ্গ করিল না। তিনি কেবল আলস্য জড়িত কণ্ঠে কহিলেন, তখনই তো বারণ করিয়াছিলাম, জানাশোনা লোক নয়, কিছু সরাইয়াছে নাকি? গৃহিণী কহিলেন, সেদিন তাহাকে যে শীতের কাপড়খানা পরিতে দিয়েছিলাম সেটা তো ঘরে নাই, এছাড়া আর কি গিয়াছে এখনো দেখি নাই। কর্তা অবিচলিত গম্ভীরস্বরে কহিলেন, পুলিশে খবর দেওয়া যাক। একজন চাকর লণ্ঠন লইয়া পথে বাহির হইল। ইতিমধ্যে কমলা তাহার ঘরে ফিরিয়া আসিয়া দেখিল, নবীনকালী সে ঘরের সমস্ত জিনিসপত্র তন্ন তন্ন করিয়া দেখিতেছেন। কোন জিনিস চুরি গেছে কিনা তাহাই তিনি সন্ধান করিতে প্রবৃত্ত হইয়াছেন। এমন সময় কমলাকে হঠাৎ দেখিয়া নবীনকালী বলিয়া উঠিলেন, বলি, কি কাণ্ডটাই করিলে? কোথায় যাওয়া হইয়াছিল? কমলা কহিল, কাজ শেষ করিয়া আমি একটুখানি বাগানে বেড়াইতেছিলাম। নবীনকালী মুখে যাহা আসিল তাহাই বলিয়া গেলেন। বাড়ির সমস্ত চাকর বাকর দরজার কাছে আসিয়া জড়ো হইল। কমলা কোনোদিন নবীনকালীর কোনো ভৎসনায় তাহার সম্মুখে অশ্রুবর্ষণ করে নাই। আজও সে কাঠের মূর্তির মতো স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। নবীনকালীর বাক্যবর্ষণ একটুখানি ক্ষান্ত হইবা মাত্র কমলা কহিল, আমার প্রতি আপনারা অসন্তুষ্ট হইয়াছেন, আমাকে বিদায় করিয়া দিন। নবীনকালী, বিদায় তো করিবই, তোমার মতো অকৃতজ্ঞকে চিরদিন ভাত কাপড় দিয়া পুষিব এমন কথা মনেও করিও না, কিন্তু কেমন লোকের হাতে পড়িয়াছ সেটা আগে ভালো করে জানাইয়া তবে বিদায় করিব। ইহার পর হইতে কমলা বাহিরে যাইতে আর সাহস করিত না। সে ঘরের মধ্যে দ্বার রুদ্ধ করিয়া মনে মনে এই কথা বলিল, যে লোক এত দুঃখ সহ্য করিতেছে, ভগবান নিশ্চয় তাহার একটা গতি করিয়া দিবেন। মুকুন্দবাবু তাহার দুইটি চাকর সঙ্গে লইয়া গাড়ি করিয়া হাওয়া খাইতে বাহির হইয়াছেন। বাড়িতে প্রবেশের দরজায় ভিতর হইতে হুড়কা বন্ধ। সন্ধ্যা হইয়া আসিয়াছে। দ্বারের কাছে রব উঠিল, মুকুন্দবাবু ঘরে আছেন নাকি? নবীনকালী চকিত হইয়া বলিয়া উঠিলেন, ওই গো, নলিনাক্ষ ডাক্তার আসিয়াছেন, বুধিয়া বুধিয়া। বুধিয়া নামধারিণীর কোনো সাড়া পাওয়া গেল না। তখন নবীনকালী কহিলেন, বামন ঠাকুরন, যাও তো, শীঘ্র দরজা খুলিয়া দাওগে। ডাক্তারবাবুকে বলো, কর্তা হাওয়া খাইতে বাহির হইয়াছেন, এখনই আসিবেন, একটু অপেক্ষা করিতে হইবে। কমলা লণ্ঠন লইয়া নিচে নামিয়া গেল। তাহার পা কাঁপিতেছে, তাহার বুকের ভিতর গুড়গুড় করিতেছে, তাহার করতল ঠান্ডা হিম হইয়া গেল। তাহার ভয় হইতে লাগিল, পাছে এই বিষম ব্যাকুলতায় সে চোখে ভালো করিয়া দেখিতে না পায়। কমলা ভিতর হইতে হুড়কা খুলিয়া দিয়া ঘোমটা টানিয়া কপাটের অন্তরালে দাঁড়াইল। নলিনাক্ষ জিজ্ঞাসা করিল, কর্তা ঘরে আছেন কি? কমলা কোনো মতে কহিল, না, আপনি আসুন। নলিনাক্ষ বসিবার ঘরে আসিয়া বসিল। ইতিমধ্যে বুধিয়া আসিয়া কহিল, কর্তাবাবু বেড়াইতে গেছেন, এখনই আসবেন,
আপনি একটু বসুন। কমলার নিঃশ্বাস প্রবল হইয়া তাহার বুকের মধ্যে কষ্ট হইতেছিল। যেখান হইতে নলিনাক্ষকে স্পষ্ট দেখা যাইবে অন্ধকার বারান্দায় এমন একটা জায়গা সে আশ্রয় করিল, কিন্তু দাঁড়াইতে পারিল না। বিক্ষুব্ধ বক্ষকে শান্ত করিবার জন্য তাহাকে সেইখানে বসিয়া পড়িতে হইল। তাহার হৃৎপিণ্ডের চাঞ্চল্যের সঙ্গে শীতের হাওয়া যোগ দিয়া তাহাকে থরথর করিয়া কাঁপাইয়া তুলিল। নলিনাক্ষ কেরোসিনের আলোর পাশে বসিয়া স্তব্ধ হইয়া কি ভাবিতেছিল। অন্ধকারের ভিতর হইতে বেপথুমতি কমলা নলিনাক্ষের মুখের দিকে একদৃষ্টে চাহিয়া রহিল। চাহিতে চাহিতে তাহার দুই চক্ষে বারবার জল আসিতে লাগিল। তাড়াতাড়ি জল মুছিয়া সে তাহার একাগ্র দৃষ্টির দ্বারা নলিনাক্ষকে যেন আপনার অন্তঃকরণের গভীরতম অভ্যন্তর দেশে আকর্ষণ করিয়া লইল। ওই যে উন্নত ললাট স্তব্ধ মুখখানির উপরে দীপালোক মূর্ছিত হইয়া পড়িয়াছে, ওই মুখ যতই কমলার অন্তরের মধ্যে মুদ্রিত ও পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল, ততই তাহার সমস্ত শরীর যেন ক্রমে অবশ হইয়া চারিদিকের আকাশের সহিত মিলাইয়া যাইতে লাগিল। বিশ্ব জগতের মধ্যে আর কিছুই রহিল না, কেবল ওই আলোকিত মুখখানি রহিল। যাহার সম্মুখে রহিল সে ওই মুখের সহিত সম্পূর্ণভাবে মিশিয়া গেল। এই রূপে কমলা কিছুক্ষণ সচেতন কি অচেতন ছিল তাহা বলা যায় না। এমন সময় হঠাৎ সে চকিত হইয়া দেখিল নলিনাক্ষ চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়াছে এবং মুকুন্দবাবুর সঙ্গে কথা কহিতেছে। এখনই পাছে উহারা বারান্দায় বাহির হইয়া আসেন এবং কমলা ধরা পড়ে, এই ভয়ে কমলা বারান্দা ছাড়িয়া নিচে তাহার রান্নাঘরে গিয়া বসিল। রান্নাঘরটি প্রাঙ্গণের এক ধারে এবং এই প্রাঙ্গণটি বাড়ির ভিতর হইতে বাহির হইয়া যাইবার পথ। কমলা সর্বাঙ্গ মনে পুলকিত হইয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিল, আমার মতো হতভাগিনীর এমন স্বামী, দেবতার মতো এমন সৌম্য নির্মল প্রসন্ন সুন্দর মূর্তি। ওগো ঠাকুর, আমার সকল দুঃখ সার্থক হইয়াছে বলিয়া বারবার করিয়া ভগবানকে প্রণাম করিল। সিঁড়ি দিয়া নিচে নামিবার পদশব্দ শোনা গেল। কমলা তাড়াতাড়ি অন্ধকারের দ্বারের পাশে দাঁড়াইল। বুধিয়া আলো ধরিয়া আগে আগে চলিল। তাহার অনুসরণ করিয়া নলিনাক্ষ বাহির হইয়া গেল। কমলা মনে মনে কহিল, তোমার শ্রীচরণের সেবিকা হইয়া এইখানে পরের দ্বারে দাসত্বে আবদ্ধ হইয়া আছি। সম্মুখ দিয়া চলিয়া গেলে তবু জানিতেও পারিলে না। মুকুন্দবাবু অন্তঃপুরে আহার করিতে গেলে কমলা আস্তে আস্তে সেই বসিবার ঘরে গেল। যে চৌকিতে নলিনাক্ষ বসিয়াছিল তাহার সম্মুখে ভূমিতে ললাট ঠেকাইয়া সেখানকার ধূলি চুম্বন করিল। সেবা করিবার অবকাশ না পাইয়া অবরুদ্ধ ভক্তিতে কমলার হৃদয় কাতর হইয়া উঠিয়াছিল। পরদিন কমলা সংবাদ পাইল বায়ু পরিবর্তনের জন্য ডাক্তারবাবু কর্তাকে সুদূর পশ্চিমে কাশীর চেয়ে স্বাস্থ্যকর স্থানে যাইতে উপদেশ করিয়াছেন। তাই আজ হইতে যাত্রার আয়োজন আরম্ভ হইয়াছে। কমলা নবীনকালীকে গিয়া কহিল, আমি তো কাশী ছাড়িয়া যাইতে পারিব না। নবীনকালী, আমরা পারিব আর তুমি পারিবে না, বড় ভক্তি দেখিতেছি। কমলা, আপনি যাহাই বলুন, আমি এখানেই থাকিব। নবীনকালী, আচ্ছা, তা কেমন থাকো দেখা যাইবে। কমলা কহিল, আমাকে দয়া করুন, আমাকে এখান হইতে লইয়া যাইবেন না। নবীনকালী, তুমি তো বড় ভয়ানক লোক দেখিতেছি। ঠিক যাবার সময় বাহানা ধরিলে। আমরা এখন তাড়াতাড়ি লোক কোথায় খুঁজিয়া পাই? আমাদের কাজ চলিবে কি করিয়া? কমলার অনুনয় বিনয় সমস্ত ব্যর্থ হইল। কমলা তাহার ঘরের দ্বার বন্ধ করিয়া ভগবানকে ডাকিয়া কাঁদিতে লাগিল। সেদিন সন্ধ্যার সময় নলিনাক্ষের সহিত বিবাহ লইয়া হেমনলিনীর সঙ্গে অন্নদাবাবুর আলোচনা হইয়াছিল। সেই দিন রাত্রেই অন্নদাবাবুর আবার সেই শূলবেদনা দেখা দিল। রাত্রিটা কষ্টে কাটিয়া গেল। প্রাতঃকালে তাহার বেদনার উপশম হইলে তিনি তাহার বাড়ির বাগানে রাস্তার নিকটে শীতপ্রভাতের তরুণ সূর্যালোকের সম্মুখে একটি টিপাই লইয়া বসিয়াছেন। হেমনলিনী সেইখানেই তাহাকে চা খাওয়াইবার ব্যবস্থা করিতেছে। গত রাত্রের কষ্টে অন্নদাবাবুর মুখ বিবর্ণ ও শীর্ণ হইয়া গেছে। তাহার চোখের নিচে কালি পড়িয়াছে। মনে হইতেছে যেন এক রাত্রির মধ্যেই তাহার বয়স অনেক বাড়িয়া গেছে। যখনই অন্নদাবাবুর এই ক্লিষ্ট মুখের প্রতি হেমনলিনীর চোখ পড়িতেছে, তখনই তাহার বুকের মধ্যে যেন ছুরি বিঁধিতেছে।
নলিনাক্ষের সহিত বিবাহে হেমনলিনীর অসম্মতিতেই যে বৃদ্ধ ব্যথিত হইয়াছেন, আর তাহার সেই মনোবেদনাই যে তাহার পীড়ার অব্যবহিত কারণ, ইহা হেমনলিনীর পক্ষে একান্ত পরিতাপের বিষয় হইয়া উঠিয়াছে। সে যে কি করিবে, কি করিলে বৃদ্ধ পিতাকে সান্ত্বনা দিতে পারিবে, তাহা বারবার করিয়া ভাবিয়া কোনো মতে স্থির করিতে পারিতেছিল না। এমন সময় হঠাৎ খুড়াকে লইয়া অক্ষয় সেখানে আসিয়া উপস্থিত হইল। হেমনলিনী তাড়াতাড়ি চলিয়া যাইবার উপক্রম করিতেই অক্ষয় কহিল, আপনি যাইবেন না, ইনি গাজীপুরের চক্রবর্তী মহাশয়। ইহাকে পশ্চিম অঞ্চলের সকলেই জানে। আপনাদের সঙ্গে ইহার বিশেষ কথা আছে। সেই জায়গাটাতে বাঁধানো চাতালের মতো ছিল। সেইখানে খুড়া আর অক্ষয় বসিলেন। খুড়া কহিলেন, শুনিলাম রমেশবাবুর সঙ্গে আপনাদের বিশেষ বন্ধুত্ব আছে। আমি তাই জিজ্ঞাসা করিতে আসিয়াছি, তাহার স্ত্রীর খবর কি আপনারা কিছু পাইয়াছেন? অন্নদাবাবু ক্ষণকাল অবাক হইয়া রহিলেন। তাহার পরে কহিলেন, রমেশবাবুর স্ত্রী? হেমনলিনী চক্ষু নত করিয়া রহিল। চক্রবর্তী কহিলেন, মা, তোমরা আমাকে বোধ করি নিতান্ত সেকেলে অসভ্য মনে করিতেছ। একটু ধৈর্য ধরিয়া সমস্ত কথা শুনিলেই বুঝিতে পারিবে আমি খামোখা গায়ে পড়িয়া পরের কথা লইয়া তোমাদের সঙ্গে আলোচনা করিতে আসি নাই। রমেশবাবু পূজার সময় তাহার স্ত্রীকে লইয়া স্টিমারে করিয়া যখন পশ্চিমে যাত্রা করিয়াছিলেন, সেই সময় সেই স্টিমারেই তাহাদের সঙ্গে আমার আলাপ হয়। আপনারা তো জানেন, কমলাকে যে একবার দেখিয়াছে সে তাহাকে কখনো পর বলিয়া মনে করিতে পারে না। আমার এই বুড়া বয়সে অনেক শোকতাপ পাইয়া হৃদয় কঠিন হইয়া গেছে, কিন্তু আমার সেই মা লক্ষ্মীকে তো কিছুতেই ভুলিতে পারিতেছি না। রমেশবাবু কোথায় যাইবেন কিছুই ঠিক করেন নাই, কিন্তু এই বুড়াকে 2 দিন দেখিয়াই মা কমলার এমনি স্নেহ জন্মিয়া গিয়াছিল যে তিনি রমেশবাবুকে গাজীপুরে আমার বাড়িতেই উঠিতে রাজি করেন। সেখানে কমলা আমার মেজ মেয়ে শৈলর কাছে আপন বোনের চেয়ে যত্নে ছিল, কিন্তু কি যে হইল কিছুই বলিতে পারি না। মা যে কেন আমাদের সকলকে এমন করিয়া কাঁদাইয়া হঠাৎ চলিয়া গেলেন তাহা আজ পর্যন্ত ভাবিয়া পাইলাম না। সেই অবধি শৈলর চোখের জল আর কিছুতেই শুকাইতেছে না। বলিতে বলিতে চক্রবর্তীর 2 চোখ বাহিয়া জল পড়িতে লাগিল। অন্নদাবাবু ব্যস্ত হইয়া উঠিলেন, কহিলেন, তাহার কি হইল, তিনি কোথায় গেলেন? খুড়া কহিলেন, অক্ষয়বাবু, আপনি তো সকল কথা শুনিয়াছেন, আপনিই বলুন, বলিতে গেলে আমার বুক ফাটিয়া যায়। অক্ষয় আদ্যপ্রান্ত সমস্ত ব্যাপারটি বিস্তারিত করিয়া বর্ণনা করিল। নিজে কোনো প্রকার টিকা করিল না, কিন্তু তাহার বর্ণনায় রমেশের চরিত্রটি রমণীয় হইয়া ফুটিয়া উঠিল না। অন্নদাবাবু বারবার করিয়া বলিতে লাগিলেন, আমরা তো এ সমস্ত কথা কিছুই শুনি নাই। রমেশ যেদিন হইতে কলিকাতার বাহির হইয়াছেন তাহার একখানি পত্র পাই নাই। অক্ষয় সেই সঙ্গে যোগ দিল, এমনকি তিনি যে কমলাকে বিবাহ করিয়াছেন এ কথাও আমরা নিশ্চয় জানিতাম না। আচ্ছা চক্রবর্তী মহাশয়, আপনাকে জিজ্ঞাসা করি, কমলা রমেশের স্ত্রী তো বটেন, ভগ্নী বা আর কোনো আত্মীয়া তো নহেন? চক্রবর্তী কহিলেন, আপনি বলেন কি অক্ষয়বাবু, স্ত্রী নহেন তো কি? এমন সতীলক্ষ্মীর স্ত্রী কয়জনের ভাগ্যে জোটে? অক্ষয় কহিল, কিন্তু আশ্চর্য এই যে স্ত্রী যত ভালো হয় তাহার অনাদরও তত বেশি হইয়া থাকে। ভগবান ভালো লোকদিগকেই বোধ করি সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলেন। এই বলিয়া অক্ষয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। অন্নদা তাহার বিরল কেশরাশির মধ্যে অঙ্গুলি চালনা করিতে করিতে বলিলেন, বড় দুঃখের বিষয়, সন্দেহ নাই, কিন্তু যাহা হইবার তা তো হইয়াই গেছে, এখন আর বৃথা শোক করিয়া ফল কি? অক্ষয় কহিল, আমার মনে সন্দেহ হইল, যদি এমন হয় কমলা আত্মহত্যা না করিয়া ঘর ছাড়িয়া চলিয়া আসিয়া থাকেন। তাই চক্রবর্তী মহাশয়কে লইয়া কাশীতে একবার সন্ধান করিতে আসিলাম। বেশ বুঝা যাইতেছে আপনারা কোনো খবরই পান নাই। যাহা হোক, 2-4 দিন এখানে তল্লাশ করিয়া দেখা যাক। অন্নদাবাবু কহিলেন, রমেশ এখন কোথায় আছেন? খুড়া কহিলেন, তিনি তো আমাদিগকে কিছু না বলিয়াই চলিয়া গেছেন। অক্ষয় কহিল,
আমার সঙ্গে দেখা হয় নাই, কিন্তু লোকের মুখে শুনিলাম তিনি কলিকাতাতেই গেছেন, বোধ করি আলিপুরে প্র্যাকটিস করিবেন। মানুষ তো আর অনন্তকাল শোক করিয়া কাটাইতে পারে না, বিশেষত তাহার অল্প বয়স। চক্রবর্তী মহাশয়, চলুন শহরে একবার ভালো করিয়া খোঁজ করিয়া দেখা যাক। অন্নদাবাবু জিজ্ঞাসা করিলেন, অক্ষয়, তুমি তো এইখানেই আসিতেছ? অক্ষয় কহিল, ঠিক বলিতে পারি না, আমার মনটা বড়ই খারাপ হইয়া আছে অন্নদাবাবু। যতদিন কাশীতে আছি আমাকে এই খোঁজেই থাকিতে হইবে। বলেন কি, ভদ্রলোকের মেয়ে, যদি তিনি মনের দুঃখে ঘর ছাড়িয়া চলিয়া আসিয়া থাকেন, তবে আজ কি বিপদেই পড়িয়াছেন বলুন দেখি। রমেশবাবু দিব্য নিশ্চিন্ত হইয়া থাকিতে পারেন, কিন্তু আমি তো পারি না। খুড়াকে সঙ্গে লইয়া অক্ষয় চলিয়া গেল। অন্নদাবাবু অত্যন্ত উদ্বিগ্ন হইয়া একবার হেমনলিনীর মুখের দিকে চাহিয়া দেখিলেন। হেমনলিনী প্রাণপণে নিজেকে সংযত করিয়া বসিয়াছিল। সে জানিত তাহার পিতা মনে মনে তাহার জন্য আশঙ্কা অনুভব করিতেছেন। হেমনলিনী কহিল, বাবা, আজ একবার ডাক্তারকে দিয়া তোমার শরীরটা ভালো করিয়া পরীক্ষা করাও। এইটুকুতেই তোমার স্বাস্থ্য নষ্ট হইয়া যায়, ইহার একটা প্রতিকার করা উচিত। অন্নদাবাবু মনে মনে অত্যন্ত আরাম অনুভব করিলেন। রমেশকে লইয়া এত বড় আলোচনাটার পর হেমনলিনী যে তাহার পীড়া লইয়া উদ্বেগ প্রকাশ করিল, ইহাতে তাহার মনের মধ্য হইতে একটা ভার নামিয়া গেল। অন্য সময় হইলে তিনি নিজের পীড়ার প্রসঙ্গ উড়াইয়া দিতে চেষ্টা করিতেন। আজ কহিলেন, সে তো বেশ কথা, শরীরটা না হয় পরীক্ষা করানোই যাক। তাহা হইলে আজ না হয় একবার নলিনাক্ষকে ডাকিতে পাঠাই, কি বলো? নলিনাক্ষ সম্বন্ধে হেমনলিনী একটুখানি সংকোচে পড়িয়া গেছে। পিতার সম্মুখে তাহার সহিত পূর্বের ন্যায় সহজভাবে মেলা তাহার পক্ষে কঠিন হইবে। তবু সে বলিল, সেই ভালো, তাহাকে ডাকিতে লোক পাঠাইয়া দিই। অন্নদাবাবু হেমের অবিচলিত ভাব দেখিয়া ক্রমে সাহস পাইয়া কহিলেন, হেম, রমেশের এই সমস্ত কাণ্ড? হেমনলিনী তৎক্ষণাৎ তাহাকে বাধা দিয়া কহিল, বাবা, রৌদ্রের ঝাঁঝ বাড়িয়া উঠিয়াছে, চলো এখন ঘরে চলো। বলিয়া তাহাকে আপত্তি করিবার অবসর না দিয়া হাত ধরিয়া ঘরে টানিয়া লইয়া গেল। সেখানে তাহাকে আরাম কেদারায় বসাইয়া তাহার গায়ে বেশ করিয়া গরম কাপড় জড়াইয়া দিয়া তাহার হাতে একখানি খবরের কাগজ দিল এবং চশমার খাপ হইতে চশমাটি বাহির করিয়া নিজে তাহার চোখে পড়াইয়া দিয়া কহিল, কাগজ পড়ো, আমি আসিতেছি। অন্নদাবাবু সুবাধ্য বালকের মতো হেমনলিনীর আদেশ পালন করিতে চেষ্টা করিলেন, কিন্তু কোনো মতেই মনোনিবেশ করিতে পারিলেন না। হেমনলিনীর জন্য তাহার মন উৎকণ্ঠিত হইয়া উঠিতে লাগিল। অবশেষে এক সময় কাগজ রাখিয়া হেমের খোঁজ করিতে গেলেন। দেখিলেন সেই প্রাতে অসময় তাহার ঘরের দরজা বন্ধ। কিছু না বলিয়া অন্নদাবাবু বারান্দায় পায়চারি করিয়া বেড়াইতে লাগিলেন। অনেকক্ষণ পরে আবার একবার হেমনলিনীকে খুঁজিতে গিয়া দেখিলেন তখনও তাহার ঘরের দরজা বন্ধ রহিয়াছে। তখন শ্রান্ত অন্নদাবাবু ধপ করিয়া তাহার চৌকিটার ওপর বসিয়া পড়িয়া মুহুর্মুহু মাথার চুলগুলাকে করসঞ্চালন দ্বারা উচ্ছৃঙ্খল করিয়া তুলিতে লাগিলেন। নলিনাক্ষ আসিয়া অন্নদাবাবুকে পরীক্ষা করিয়া দেখিল এবং যথাকর্তব্য বলিয়া দিল এবং হেমকে জিজ্ঞাসা করিল, অন্নদাবাবুর মনে কি বিশেষ কোনো উদ্বেগ আছে? হেম কহিল, তা থাকিতে পারে। নলিনাক্ষ কহিল, যদি সম্ভব হয় উহার মনের সম্পূর্ণ বিশ্রাম আবশ্যক। আমার মার সম্বন্ধেও ওই এক মুশকিলে পড়িয়াছি। তিনি একটুতেই এমনি ব্যস্ত হইয়া পড়েন যে তাহার শরীর সুস্থ রাখা শক্ত হইয়া পড়িয়াছে। সামান্য কি একটা চিন্তা লইয়া কাল বোধহয় সমস্ত রাত্রি তিনি ঘুমাইতে পারেন নাই। আমি চেষ্টা করি যাহাতে তিনি কিছুমাত্র বিচলিত না হন, কিন্তু সংসারে থাকিতে গেলে তাহা কোনো মতেই সম্ভবকর হয় না। হেমনলিনী কহিল, আপনাকেও আজ তেমন ভালো দেখাইতেছে না। নলিনাক্ষ, না, আমি বেশ ভালোই আছি। মন্দ থাকা আমার অভ্যাস নয়, তবে কাল বোধহয় কিছু রাত জাগিতে হইয়াছিল বলিয়া আজ আমাকে তেমন তাজা দেখাইতেছে না। হেমনলিনী, আপনার মাকে সেবা করিবার জন্য সর্বদা যদি একটি স্ত্রীলোক তাহার কাছে থাকিত তবে বোধহয় ভালো হইত।
আপনি একলা, আপনার কাজকর্ম আছে, কি করিয়া আপনি উহা শুশ্রূষা করিয়া উঠিবেন? এ কথাটা হেমনলিনী সহজভাবেই বলিয়াছিল। কথাটা সঙ্গত, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু বলার পরেই হঠাৎ তাহাকে লজ্জা আক্রমণ করিল। তাহার মুখ আর অক্তিম হইয়া উঠিল। তাহার সহসা মনে হইল, নলিনাক্ষবাবু যদি কিছু মনে করেন। অকস্মাৎ হেমনলিনীর এই লজ্জার আবির্ভাব দেখিয়া নলিনাক্ষ তাহার মার প্রস্তাবের কথা মনে না করিয়া থাকিতে পারিল না। হেমনলিনী তাড়াতাড়ি সারিয়া লইয়া কহিল, উহার কাছে একজন ঝি রাখিলে ভালো হয় না? নলিনাক্ষ কহিল, অনেকবার চেষ্টা করিয়াছি, মা কিছুতেই রাজি হন না। তিনি শুদ্ধাচার সম্বন্ধে অত্যন্ত সতর্ক বলিয়া মাহিনা করার লোকের কাজে তাহার শ্রদ্ধা হয় না। তাছাড়া তাহার স্বভাব এমন যে কেহ যে দায় পড়িয়া তাহার সেবা করিতেছে ইহা তিনি সহ্য করিতে পারেন না। ইহার পরে এ সম্বন্ধে হেমনলিনীর আর কোনো কথা চলিল না। সে একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, আপনার উপদেশ মতে চলিতে চলিতে মাঝে মাঝে একবার বাধা আসিয়া উপস্থিত হয়, আবার আমি পিছাইয়া পড়ি। আমার ভয় হয় আমার যেন কোনো আশা নাই। আমার কি কোনোদিন মনের একটা স্থিতি হইবে না? আমাকে কি কেবলই বাহিরের আঘাতে অস্থির হইয়া বেড়াইতে হইবে? হেমনলিনীর এই কাতর আবেদনে নলিনাক্ষ একটু চিন্তিত হইয়া কহিল, দেখুন, বিঘ্ন আমাদের হৃদয়ের সমস্ত শক্তিকে জাগ্রত করিয়া দিবার জন্যই উপস্থিত হয়। আপনি হতাশ হইবেন না। হেমনলিনী কহিল, কাল সকালে আপনি একবার আসিতে পারিবেন? আপনার সহায়তা পাইলে আমি অনেকটা বল লাভ করি। নলিনাক্ষের মুখে এবং কণ্ঠস্বরে যে একটি অবিচলিত শান্তির ভাব আছে, তাহাতে হেমনলিনী যেন একটা আশ্রয় পায়। নলিনাক্ষ চলিয়া গেল, কিন্তু হেমনলিনীর মনের মধ্যে একটা সান্ত্বনার স্পর্শ রাখিয়া গেল। সে তাহার শয়নগৃহের সম্মুখের বারান্দায় দাঁড়াইয়া একবার শীত রৌদ্রালোকিত বাহিরের দিকে চাহিল। তাহার চারিদিকে বিশ্ব প্রকৃতির মধ্যে সেই রমণীয় মধ্যাহ্নে কর্মের সহিত বিরাম, শক্তির সহিত শান্তি, উদ্যোগের সহিত বৈরাগ্য একসঙ্গে বিরাজ করিতেছিল। সেই বৃহৎ ভাবের ক্রোড়ে সে আপনার ব্যথিত হৃদয়কে সমর্পণ করিয়া দিল। তখন সূর্যালোক এবং উন্মুক্ত উজ্জ্বল নীলাম্বর তাহার অন্তঃকরণের মধ্যে জগতের নিত্য উচ্চারিত সুগভীর আশীর্বচন প্রেরণ করিবার অবকাশ লাভ করিল। হেমনলিনী নলিনাক্ষের মার কথা ভাবিতে লাগিল। কি চিন্তা লইয়া তিনি ব্যাপৃত আছেন, তিনি কেন যে রাত্রে ঘুমাইতে পারিতেছেন না, তাহা হেমনলিনী বুঝিতে পারিল না। নলিনাক্ষের সহিত তাহার বিবাহের প্রস্তাবের প্রথম আঘাত, প্রথম সংকোচ কাটিয়া গেছে। নলিনাক্ষের প্রতি হেমনলিনীর একান্ত নির্ভরপর ভক্তি ক্রমেই বাড়িয়া উঠিয়াছিল, কিন্তু ইহার মধ্যে ভালোবাসার বিদ্যুৎ সঞ্চারময়ী বেদনা নাই। তা নাই থাকিল। ওই আত্মপ্রতিষ্ঠ নলিনাক্ষ যে কোন স্ত্রীলোকের ভালোবাসার অপেক্ষা রাখে তাহা তো মনেই হয় না। তবু সেবার প্রয়োজন তো সকলেরই আছে। নলিনাক্ষের মাতা পীড়িত এবং প্রাচীন, নলিনাক্ষকে কে দেখিবে? এ সংসারে নলিনাক্ষের জীবন তো অনাদরের সামগ্রী নহে। এমন লোকের সেবা ভক্তির সেবাই হওয়া চাই। আজ প্রভাতে হেমনলিনী রমেশের জীবন ইতিবৃত্তের যে একাংশ শুনিয়াছে, তাহাতে তাহার মর্মের মাঝখানে এমন একটা প্রচণ্ড আঘাত লাগিয়াছে যে এই নিদারুণ আঘাত হইতে আত্মরক্ষা করিবার জন্য তাহার সমস্ত মনের সমস্ত শক্তি আজ উদ্যত হইয়া দাঁড়াইয়াছে। আজ এমন অবস্থা আসিয়াছে যে রমেশের জন্য বেদনা বোধ করা তাহার পক্ষে লজ্জাকর। সে রমেশকে বিচার করিয়া অপরাধী করিতেও চায় না। পৃথিবীতে কত শত সহস্র লোক ভালো মন্দ কত কি কাজে লিপ্ত রহিয়াছে, সংসার চক্র চলিতেছে। হেমনলিনী তাহার বিচার ভার লয় নাই। রমেশের কথা হেমনলিনী মনেও আনিতে ইচ্ছা করে না। মাঝে মাঝে আত্মঘাতিনী কমলার কথা কল্পনা করিয়া তাহার শরীর শিহরিয়া উঠে। তাহার মনে হইতে থাকে, এই হতভাগিনীর আত্মহত্যার সঙ্গে আমার কি কোনো সংস্রব আছে? তখন লজ্জায়, ঘৃণায়, করুণায় তাহার সমস্ত হৃদয় মথিত হইতে থাকে। সে জোর হাত করিয়া বলে, হে ঈশ্বর, আমি তো অপরাধ করি নাই, তবে আমি কেন এমন করিয়া জড়িত হইলাম? আমার এই বন্ধন মোচন করো, একেবারে ছিন্ন করিয়া দাও। আমি আর কিছুই চাই না, আমাকে তোমার এই জগতে সহজভাবে বাঁচিয়া থাকিতে দাও।
রমেশ ও কমলার ঘটনা শুনিয়া হেমনলিনী কি মনে করিতেছে তাহা জানিবার জন্য অন্নদাবাবু উৎসুক হইয়া আছেন, অথচ কথাটা স্পষ্ট করিয়া পারিতে তাহার সাহস হইতেছে না। হেমনলিনী বারান্দায় চুপ করিয়া বসিয়া সেলাই করিতেছিল। সেখানে একবার গিয়া হেমনলিনীর চিন্তারত মুখের দিকে চাহিয়া তিনি ফিরিয়া আসিয়াছেন। সন্ধ্যার সময় ডাক্তারের উপদেশ মতো অন্নদাবাবুকে জারক চূর্ণ মিশ্রিত দুগ্ধ পান করাইয়া হেমনলিনী তাহার কাছে বসিল। অন্নদাবাবু কহিলেন, আলোটা চোখের সামনে হইতে সরাইয়া দাও। ঘর একটু অন্ধকার হইলে অন্নদাবাবু কহিলেন, সকালবেলায় যে বৃদ্ধটি আসিয়াছিলেন তাহাকে দেখিয়া বেশ সরল বোধ হইল। হেমনলিনী এই প্রসঙ্গ লইয়া কোনো কথা কহিল না, চুপ করিয়া রহিল। অন্নদাবাবু আর অধিক ভূমিকা বানাইতে পারিলেন না। তিনি কহিলেন, রমেশের ব্যাপার শুনিয়া আমি কিন্তু আশ্চর্য হইয়া গেছি। লোকে তাহার সম্বন্ধে অনেক কথা বলিয়াছে, আমি আজ পর্যন্ত তাহা বিশ্বাস করি নাই, কিন্তু আর তো। হেমনলিনী কাতর কণ্ঠে কহিল, বাবা, ও সকল কথার আলোচনা থাক। অন্নদাবাবু কহিলেন, মা, আলোচনা করিতে তো ইচ্ছাই করে না, কিন্তু বিধির বিপাকে অকস্মাৎ এক একজন লোকের সঙ্গে আমাদের সুখ দুঃখ জড়িত হইয়া যায়, তখন তাহার কোনো আচরণকে আর উপেক্ষা করিবার জো থাকে না। হেমনলিনী সবেগে বলিয়া উঠিল, না না, সুখ দুঃখের গ্রন্থি অমন করিয়া যেখানে সেখানে কেন জড়িত হইতে দিব? বাবা, আমি বেশ আছি, আমার জন্য বৃথা উদ্গ্রীব হইয়া আমাকে লজ্জা দিও না। অন্নদাবাবু কহিলেন, মা হেম, আমার বয়স হইয়াছে, এখন তোমার একটা স্থিতি না করিয়া তো আমার মন স্থির হইতে পারে না। তোমাকে এমন তপস্বিনীর মতো কি আমি রাখিয়া যাইতে পারি? হেমনলিনী চুপ করিয়া রহিল। অন্নদাবাবু কহিলেন, দেখো মা, পৃথিবীতে একটা আশা চূর্ণ হইল বলিয়াই যে আর সমস্ত দুর্মূল্য জিনিসকে অগ্রাহ্য করিতে হইবে এমন কোনো কথা নাই। তোমার জীবন কিসে সুখী হইবে, সার্থক হইবে, আজ হয়তো মনের ক্ষোভে তাহা তুমি না জানিতেও পারো, কিন্তু আমি নিয়ত তোমার মঙ্গল চিন্তা করি। আমি জানি তোমার কিসে সুখ, কিসে মঙ্গল। আমার প্রস্তাবটাকে একেবারে উপেক্ষা করিও না। হেমনলিনী দুই চোখ ছলছল করিয়া বলিয়া উঠিল, অমন কথা বলিও না, আমি তোমার কোনো কথাই উপেক্ষা করি না। তুমি যাহা আদেশ করিবে আমি নিশ্চয় তাহা পালন করিব। কেবল একবার অন্তঃকরণটা পরিষ্কার করিয়া একবার ভালো রকম করিয়া প্রস্তুত হইয়া লইতে চাই। অন্নদাবাবু সেই অন্ধকারে একবার হেমনলিনীর অশ্রুসিক্ত মুখে হাত বুলাইয়া তাহার মস্তক স্পর্শ করিলেন, আর কোনো কথা কহিলেন না। পরদিন সকালে যখন অন্নদাবাবু হেমনলিনীকে লইয়া বাহিরে গাছের তলায় চা খাইতে বসিয়াছেন, তখন অক্ষয় আসিয়া উপস্থিত হইল। অন্নদাবাবুর নীরব প্রশ্নের সহিত তাহার মুখের দিকে চাহিলেন। অক্ষয় কহিল, এখনো কোনো সন্ধান পাওয়া গেল না। এই বলিয়া এক পেয়ালা চা লইয়া সে বসিয়া গেল। আস্তে আস্তে কথা তুলিল, রমেশবাবু ও কমলার জিনিসপত্র কিছু কিছু চক্রবর্তী মহাশয়ের ওখানে রহিয়া গেছে, সেগুলো তিনি কোথায় কাহার কাছে পাঠাইবেন তাহা ভাবিতেছেন। রমেশবাবু নিশ্চয়ই আপনাদের ঠিকানা বাহির করিয়া শীঘ্রই এখানে আসিবেন, তাই আপনাদের এখানে যদি। অন্নদাবাবু হঠাৎ অত্যন্ত রাগ করিয়া উঠিয়া কহিলেন, অক্ষয়, তোমার কাণ্ডজ্ঞান কিছুমাত্র নাই। রমেশ আমার এখানেই বা কেন আসিবে, আর তাহার জিনিসপত্র আমিই বা কেন রাখিতে যাইব? অক্ষয় কহিল, যা হোক, অন্যায় করুন আর ভুল করুন, রমেশবাবু এখন নিশ্চয়ই অনুতপ্ত হইয়াছেন। এ সময় কি তাহাকে সান্ত্বনা দেওয়া তাহার পুরাতন বন্ধুদের কর্তব্য নয়? তাহাকে কি একেবারেই পরিত্যাগ করিতে হইবে? অন্নদাবাবু কহিলেন, অক্ষয়, তুমি কেবল আমাদের পীড়ন করিবার জন্য এই কথাটা লইয়া বারবার আন্দোলন করিতেছ। আমি তোমাকে বিশেষ করিয়া বলিয়া দিতেছি, এ প্রসঙ্গ তুমি আমাদের কাছে কখনোই তুলিও না। হেমনলিনী স্নিগ্ধস্বরে বলিল, বাবা, তুমি রাগ করিও না, তোমার অসুখ করিবে। অক্ষয়বাবু যাহা বলিতে চান বলুন না, তাহাতে দোষ কি? অক্ষয় কহিল, না না, আমাকে মাপ করিবেন, আমি ঠিক বুঝিতে পারি নাই। আজ এ পর্যন্তই। উপন্যাসের 13 পর্ব নিয়ে অন্যদিন আসব।
গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।